রামুর দোকানে মানুষের ভিড়। রামুর কচুগুলো বড় বড়, আর সাথে জ্যান্ত চিংড়ি দেখে সবাই অবাক। এতদিন পরে হাটে এত ভালো জিনিস পেলাম, জ্যান্ত চিংড়ি আর এত বড় কচু। এই দাও বাবা, আমাকে 1 কেজি চিংড়ি আর 1 কেজি কচু দাও দেখি। দাদা, আমাকেও 1 কেজি দিন তো। অনেকদিন ধরেই চিংড়ি কচু খুঁজছি, এই বাজারে যেন কিছুই পাওয়া যায় না। কি সতেজ পাতা! মাটির নিচেও নিশ্চয় খুব ভালো ফলন হয়েছে। এবারের কচুগুলো হাটে নিতে পারলে ঋণের বোঝাটা মাথা থেকে নামাতে পারবো। ভাঙাচোরা ঘর ঠিক করে বড় মেয়েটাকেও এবার ভালো ঘর দেখে বিয়ে দিতে পারবো। ওগো, এই রোদের মধ্যে আর কত খাটবে বলো? এসো, দুটো পান্তা খেয়ে নাও। আর একটু দাঁড়াও গো মিনার মা, হাতের কাজটুকু নামিয়েই আসছি। দাও রমা, এবার দুটো খেতে দাও, পিঠে বড্ড খিদে। আমাদের কচু ক্ষেতটা এইবার কিন্তু বেশ হয়েছে। এত সুন্দর কচু বিক্রি করতে পারলে বেশ ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ বউ, ফলনটা এবার খুব ভালো হয়েছে। এতদিন তো অলসতায় কম পরিশ্রম করেছি, কিন্তু এখন বুঝে গেছি পরিশ্রমেই মানুষের ভাগ্য বদলায়। তোমাদের এবার সুখে রাখবো মিনার মা, আর কষ্ট পেতে দেব না। মনের সুখটাই তো বড় সুখ। তোমার কাছে খাওয়া পড়ার কষ্ট হলেও মনের সুখটা আমি সব সময় পেয়েছি। তোমার ওই ভাঙা ঘরে আমাকে তুমি রানী করে রেখেছো। এর চেয়ে সুখ আর কি হতে পারে বলো? হাবু, জি কর্তা বাবু বলুন। হাবু, ওই কচুর ক্ষেত টাকার রে, এত ভালো কচু হয়েছে খেতে, এত উত্তর মাঠে সেরা কচু রে। কেনেন কর্তা বাবু, এটা আমাদের রামুর কচু ক্ষেত। সারাদিন এই কচু ক্ষেতের পেছনে লেগে থাকলে ভালো হয় না কর্তা বাবু? বুঝলি হাবু, গ্রামের সব জমি আমার মুঠোয়, শুধু এই নদীর ধারের 1 ফালি জমি ও ছাড়ছে না। কর্তা বাবু, রামু তো সোজাসুজি জমি বেচবে না, ও বড় এক গুয়ে লোক। ও মনে করে এই জমি তোর বাপের আশীর্বাদ আছে, এই জমি নাকি ওর ভাগ্য বদল করবে। টাকার অভাব, এই দুটো দিয়ে বাঘকেও বশ করা যায়। হ্যাঁ, রামু তো ছাড় পোকা। এবার দেখ ওর এই জমি আমি কিভাবে নিজের করি। বেটা মনে হচ্ছে খেতেই আছে। চল তো গিয়ে দেখি। কিরে রামু, কচু তো পাহাড় সমান করেছিস, তাই এগুলো বাজারে নিতে নিতে তো পচে যাবে। তার চেয়ে বরং জমিটা আমার কাছে বেচে দে, তোকে এককালীন কিছু টাকা দেব, বাকি জীবন বসে বসে খেতে পারবি। সবই সৃষ্টিকর্তার দয়া কর্তা বাবু। এই জমি আমার বাপদাদার স্মৃতি, এই মাটি আমার কাছে মায়ের মতো। মাকে কেউ টাকার বিনিময়ে বিক্রি করে? বলুন, আমার যা আছে তাতেই আমি খুশি। বেয়াদব, আমার মুখের ওপর কথা। মনে রাখিস, এই মহাজনের সাহায্য তোর একদিন লাগবেই, তখন যেন আমার কাছে আসিস না হাত জোর করে।
রামুকে কবজা করতে হলে ওর সম্বলটুকু কেড়ে নিতে হবে। অভাব যখন দরজায় করা নাড়বে, তখন বাপ দাদার জমি ও নিজ হাতে আমার পায়ে দিয়ে দেবে। হ্যাঁ, তা ঠিক। কত একটা বুদ্ধি আছে। ওর গোয়াল ঘরে আগুন দিলে কেমন হয়? গরুগুলো গেলে ও একদম পথে বসে যাবে। হ্যাঁ, সাবাস, আজ রাতে কাজটা শেষ করবি। মনে রাখিস, রামুর পতন মানেই ওই জমির উপর রাজত্ব আমার। এই বাবু, সাবধানে পা ফেল, কেউ টের পেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আবে নে হাবু, জ্বালা এবার আগুন। ব্যাটার কথা এবার শেষ রে। কত বড় সাহস, কর্তা বাবুর সাথে ভাঙ্গা নয়। চুপ কর, চল এবার ভালোই ভালোই কেটে পড়ি। মিনার মা, ও মিনার মা, ওঠো। গরুগুলো এভাবে ডাকছে কেন? তাড়াতাড়ি উঠে এসো। হায় হায় হায়, এ কি সর্বনাশ! পানি, পানি আনো মিনার মা, তাড়াতাড়ি পানি আনো। আহা, কেউ বাঁচাও আমাদের। সব সব শেষ হয়ে গেল। আমার গরুগুলো গেল যে, শেষ হয়ে গেল। বাঁচাও কেউ, আগুন আগুন! দিদি, দিদি, আগুন! আমাদের গরুগুলো যে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি চল ছুটকি, ওই পুকুর থেকে জল আনতে হবে। বাবা, বাবা তুমি এমন করো না, মাথা ঠান্ডা করে আগুনের ওপর তাড়াতাড়ি পানি দাও। আহ, সব শেষ শেষ, আমার সব শেষ হয়ে গেল গা। এত কষ্ট করে গরু দুটোকে পুষেছিলাম, ভেবেছিলাম এই গরু দুটো বিক্রি করে বর্ষার আগেই ঘরটা ঠিক করব। সব ভরসা আমার এক নিমেষে শেষ হয়ে গেল। যা হবার হয়েছে রামুদা, কান্নাকাটি করে তো আর পাওয়া যাবে না। যাও, ঘরে গিয়ে শান্ত হও। মিনার মা, হুতোষ করো না। মনে রেখো, সৃষ্টিকর্তা যেটা চান তার থেকেও দ্বিগুণ ফিরিয়ে দেন। যাও বোন, যাও, ঘরে যাও। নিশ্চয়ই ভালো কিছুই আছে তোমাদের কপালে। আমার এত কষ্ট করে গড়ে তোলা সম্পদ চোখের পলকে যে শেষ হয়ে গেল। কত কষ্ট পেয়ে মরল গরু দুটো। পার হলো বেশ কিছুদিন। হঠাৎ করেই রমা খুব অসুস্থ হয়ে পড়ল। তাদের সংসারেও বেশ অভাব দেখা দিল। মিনা, সুটকি, তোদের বাবা কোথায়? আমি মনে হয় আর বাঁচবো না রে মা, ভেতরটা চলে যাচ্ছে একদম। মা, তুমি এমন কথা বলো না মা। তোমার কিছু হয়ে গেলে আমরা কার কাছে থাকবো মা? বাবা, মায়ের শরীর তো খুব খারাপ, ঘরে কোনো খাবারও নেই। এইদিকে মায়ের ওষুধও লাগবে। মাকে ভালো ডাক্তার দেখাতে হবে বাবা। তোরা তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। তোর মায়ের কাছে থাকিস তোরা। কোথায় যাচ্ছ বাবা? দেখি মহাজনের কাছে কোনো ধার পাই কিনা। তোর মাকে ভালো ডাক্তার না দেখালে যে সর্বনাশ হয়ে যাবে। আমি সব হারিয়ে ফেলি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘরের খুঁটিটা যেন ঠিক থাকে। আমি এক্ষুনি আসছি। অসুস্থ বউয়ের চিকিৎসা আর ঘরের অভাব মেটাতে রামু মহাজনের বাড়িতে গেল ধারের আশায়।
সবই তো শুনলেন কর্তামশাই। আমাকে যে করেই হোক 2000 টাকা ধার দিন। আমি জানতাম তুই আসবি। দেখ রামু, আমি বড় দয়ালু লোক, তোকে দেখে আমার খুব মায়া লাগছে রে। তোকে ঋণ দেব, কিন্তু তার বদলে ওই কচু ক্ষেতটা আমার কাছে বন্ধক রাখতে হবে। যদি 1 মাসের মধ্যে টাকা ফেরত না দিস তবে তো ভালো, কিন্তু যদি না দিতে পারিস তবে জমিটা আমার হয়ে যাবে। রাজি? জি কর্তা বাবু, আমি রাজি। মহাজন মশাই, আপনি চিন্তা করবেন না, 1 মাসের ভেতরে কচু বিক্রি করে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। কয়েকদিন পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আকাশে ঘন মেঘ, বিদ্যুতে চমকানি। টানা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। মহাজন তার লাঠিয়ালদের দিয়ে রামুর ক্ষেতের কচু তুলে হাটে বিক্রি করতে পাঠিয়েছে, কিন্তু বাজারের অবস্থা ভিন্ন। এই কচু নিয়ে যাও, কচু কচু উনুনে দেবার সাথে সাথে মোমের মতো গলে যাবে। কচু নাও, কচু। এই এত বৃষ্টিতে কচু দিয়ে কি করব? হ্যাঁ, গলা ধরবে। এছাড়া এই কচু তো একদম জালি মনে হচ্ছে। আরো 2-10 দিন পরে তুললে ঠিক হইতো। আরে না চাচা, নিয়ে যাও, খেতে খুব স্বাদ। একবার খেলে পরের বার এসে আবার খুঁজবে। এটা ফ্রিতে দিলেও নেব না বাপু। এ কচু বাড়িতে তুলার পনির গাছ গিন্নি হাতের ঝাঁটার বাড়ি খেতে হবে, বুঝলে? পরপর 2-4 দিন মহাজনের কচু হাবু হাটে বিক্রি করতে আনলো, কিন্তু একটা কচু বিক্রি হলো না। কর্তা বাবু, সর্বনাশ হয়ে গেছে। বাজারে একটা কচুও তো কেউ কিনছে না। তার উপরে বৃষ্টির পানি বেড়ে কচুর খেতে হাঁটু জল জমে গেছে। কৃষকেরা কেউ কাজ করতে চাইছে না। বলিস কি? আজ কদিনের ভেতরে একটা কচু বিক্রি হলো না। এই ধিক্কার এই জমির ওপর। ভেবেছিলাম লাভ করব, এখন দেখছি লোকসান আর লোকসান। এই রামুকে ডাক, ওর জমি ওকে ফিরিয়ে দেব, বিনিময়ে ওর উপর ঋণের সুদের বোঝা আরো বাড়িয়ে দেব। পচা জমি সামলানোর দায়িত্ব আমার না, আমার না, আমার টাকা চাই। কেটে গেল আরো কিছুদিন। রামু তার কচু খেতে ফিরল। নদীর পানি উপচে রামুর ক্ষেত কানায় কানায় পূর্ণ। রামু হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে পানির মধ্যে কিছু একটা লাফাতে দেখলো। চিংড়ি! কচু খেতে চিংড়ি দেখা যাচ্ছে। নিশ্চয় নদীর জল থেকে ভেসে এসেছে। বাড়িতে তো কোনো মাছ তরকারি নেই, দেখি আজ এখানে কটা চিংড়ি পাই কিনা। সে বাড়ি গিয়ে রমাকে সবটা বলল। রমা তাদের পুরনো ছেঁড়া জালটি বের করে দিল। চলো, আমিও সাথে যাই। মিনা, সুটকি, তোরা ঘরে থাকিস, আমরা একটু পরেই ফিরে আসবো। এ কি, জালে তো শুধু কচু নয়, বড় বড় গলদা চিংড়ি উঠে আসছে। নদীর উপসে পড়া পানির সাথে শয়ে শয়ে চিংড়ি আমাদের খেতে আশ্রয় নিতে এসেছে। ওগো, এটা তো অলৌকিক ব্যাপার। কচু গাছের শেকড়ের মধ্যে নিশ্চয়ই চিংড়িগুলো লুকিয়ে আছে। এক জালেই তো কয়েক কেজি মাছ উঠে এলো। মিনার মা, মানুষ যখন সব আশা ছেড়ে দেয় তখনই সৃষ্টিকর্তার দয়া শুরু হয়। যাকে মহাজন অভিশপ্ত জমি বলে ফিরিয়ে দিল, সেই জমিই আজ আমাদের কপাল ফেরাবে। এই মাছ, কচু
আমি একসাথে বিক্রি করব। রামুর দোকানে মানুষের ভিড়। রামুর কচুগুলো বড় বড় আর সাথে জ্যান্ত চিংড়ি দেখে সবাই অবাক। এতদিন পরে হাটে এত ভালো জিনিস পেলাম, জ্যান্ত চিংড়ি আর এত বড় কচু। এই দাও বাবা, আমাকে 1 কেজি চিংড়ি আর 1 কেজি কচু দাও দেখি। দাদা, আমাকেও 1 কেজি দিন তো। অনেকদিন ধরেই চিংড়ি কচু খুঁজছি, এই বাজারে যেন কিছুই পাওয়া যায় না। নেন নেন, কচুগুলোতে খুব স্বাদ, আর চিংড়ি তো একেবারে টাটকা, এর কথা আর বলা লাগবে না। এই বৃষ্টির জন্য এত তাজা কচু আর এই সাইজের জ্যান্ত চিংড়ি আপনি কোথায় পেলেন? শহরের বড় বড় হোটেলে এই জিনিসের এখন খুব চাহিদা। আমাদের রেস্টুরেন্টে চিংড়ি কচুর এক বিশেষ পদ আছে, যার জন্য আমরা হন্য হয়ে মাল খুঁজছি। শহরের বাজারে সব বরফ দেয়া মরা মাছ, টাটকা জিনিসের স্বাদ অন্যরকম। দাদা, এগুলো আমার খেতে, এই বৃষ্টিতে সৃষ্টিকর্তা আমাকে দান করেছে। অসাধারণ, আমি আপনার সব মাল কিনে নেব। আর শোনেন, আমি আপনাকে বাজার দরের চেয়ে বেশি দাম দেব, কারণ আপনার এই জিনিস একদম টাটকা। আপনার সাথে আমি সারা বছরের চুক্তি করতে চাই। এটা আপনার টাকা। ধন্যবাদ দাদা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনি কচু ও চিংড়ি তুলে রাখবেন, কাল সকালে আমার লোকেরা গাড়ি এনে নিয়ে যাবে। আরে কর্তা বাবু, এখনো কয়েক ঘন্টা বাকি আছে। এই নিন আপনার আসল সমেত সুদের টাকা। আমার জমি এখন বন্ধক মুক্ত। এ এ কিভাবে সম্ভব? তুই এত টাকা পেলি কোথায়? হায় হায়, আমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমি তো জমিটা দিয়ে ভুল করলাম। ওই জমিতে যে সোনার খনি ছিল তা তো তখন বুঝিনি। হায় হায় হায়। কর্তা বাবু, পরের অনিষ্ট করলে নিজের ভালো কোনোদিন হয় না। আপনি আমার ঘর জ্বালিয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তা আমার রিজিক বাড়িয়ে দিয়েছেন। আপনার লোভই আপনার পরাজয়। আজ কচু চিংড়িটা খুব স্বাদ হয়েছে মা, মাছগুলো কত বড়। স্বাদ হবে না? আমাদের নিজেদের খেতে চিংড়ি বলে কথা। খা খা, লাগলে আরো নে। জানিস দিদি, কোনোদিনও ভাবিনি এত বড় বড় চিংড়ি একসাথে খেতে পারবো। সবই আমাদের কপাল রে মা, সৃষ্টিকর্তা চেয়েছেন বলে আজ এই চিংড়ি কচু খেতে পারছিস। স্বপ্নেও ভাবিনি যে আমাদের কচু খেতে চিংড়ি বাসা বাঁধবে। মিনার মা, এবার থেকে সারা বছরই কচুর সাথে চিংড়ি চাষ করব। আস্তে আস্তে কচুর লতি ছাড়ছে, কচুর সাথে লতি, তার সাথে চিংড়ি। ব্যবসাটা বেশ জমজমাট হবে, বুঝলে? জানো বাবা, আমাদের লালি ফুলার কথা খুব মনে পড়ছে। লালি আর ফুলার মতো আমাদের আরো 2টা গরু কিনবে, কেমন? কিনবো মা, কিনবো। আস্তে আস্তে সব হবে। মনে রাখবি, বিপদের সময় ধৈর্য হারাবি না। সত্যের পথে চললে এবং পরিশ্রম করলে মাটির নিচ থেকেও সোনা ফলে। লোভের ক্ষয় আছে, কিন্তু সততার জয় চিরস্থায়ী। বা, কি সুন্দর তরমুজ হয়েছে। বাবা, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছো। হ্যাঁ, আমিও কত রাতারাতি সুস্থ হয়ে গেছি। মা ছুটকি, বাবা অভি, তোরা না থাকলে এই অসাধ্য সাধন হতো না। তোমার নিজেরও চেষ্টা ছিল বাবা, আমাদের কথা এবার ফললো তো। হ্যাঁ, পঙ্গু হয়ে গেলেই মানুষের জীবন শেষ হয়ে যায় না। অভি, এই অভি, কই গেলি রে তুই? অভি, ছেলেটা আমার গেল কোথায়? সকাল থেকেই তো গায়েব।
ও তো কখনো এমন করে না। কি হয়েছে মিথিলা? তুমি জরুরি খবর পাঠিয়েছ আর আমি ছুটে এলাম। অভি কোথায় গেছে? তুমি কি ওকে কিছু বলেছো নাকি? আমি তো শুধু ওকে কি করেছো তুমি ওকে? সেটা এখন জেনে কি হবে? অভিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে উধাও ছেলেটা। আমার বুকটা ফেটে যাচ্ছে। আগে আমার অভিকে খুঁজে বের করো। তুমি হয়তো মিছেই ভাবছো। অভি নিশ্চয় আশেপাশে আছে। সময় হলে নিজেই চলে আসবে। না, তুমি বুঝতে পারছো না। আমার ছেলেটা কখনো এমন করে না। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। নিশ্চয়ই কেউ জাদু টোনা করে আমার ছেলেটাকে নিয়ে গেছে। ওগো ওগো, তুমি যেইভাবে পারো ওকে খুঁজে নিয়ে এসো। যদি ওর কিছু হয়ে যায়। ছুটকি, দেখ তো এই বাঁশের ডগা দিয়ে কেমন ঘুড়ি বানানো যায়। অভি, তুই যে আমার সাথে খেলছিস, তোর মা তো আমাকে খুব অপছন্দ করে। আজও তো বকা খেলি। সে যদি কোনোভাবে জানতে পারে না, তবে কিন্তু তোকে ধরে খুব মারবে। আরে মা জানবে কি করে? মাকে কে বলবে? তোর মা বলে আমি অনাথ অবয়া। তুই আমার সাথে খেললে আমার দুর্ভাগ্যের ছায়া তোর উপর পড়বে। ওসব বাজে কথা, আমি ওসব মানি না। তোর মায়ের কথা তো মানতে হবে। না মানলে কি হবে? মায়ের কথা না মানলে সৃষ্টিকর্তা রাগ করবেন। আচ্ছা, কাউকে ছোট করে দেখলেও সৃষ্টিকর্তা রাগ করবেন? আমি অনাথ মানে অপয়া এসব কথা মানি না। তুই আমার সবচাইতে ভালো বন্ধু। মা যাই বলুক, আমরা খেলবো। সেদিন আমার বাবা মা যদি নৌকা ডুবিতে মারা না যেত, তাহলে আমার জীবনটাও তোর মতো সুন্দর হতো। থাক, তুই ওসব আর ভাবিস না। চল আরেকটা বাঁশ কাটি। এবারের ঘুড়িটা আরো সুন্দর করে বানাবো। ঠিক আছে, সুন্দর হলে কিন্তু ঘুড়িটা আমি নেব। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। কোথায় আমার ছেলেটাকে পেয়েছো? কোথায় অভি? অভি, তুই কোথায় গিয়েছিলি বাবা? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? আরে তোমার ছেলে ঠিক আছে, বাঁশ বাগানে বসে ওই ছুটকির সাথে খেলছিল। আমি যেই দেখলাম অমনি দৌড়ে এলো। ইস বাবা, তোমার পেটে কোনো কথা থাকে না। কি, তুই আবার ওই সুটকির সাথে খেলতে গিয়েছিলি? এতবার বারণ করার পরেও তুই কেন কথা শুনিস না? আরে ছুটকির সাথে খেললে সমস্যা কি? মা নেই, বাবা নেই, অসহায় একটা মেয়ে। ওটাই তো সমস্যা। ও অভাগী, অনাথ। ওর দুর্ভাগ্য আমার ছেলেটার ওপর এসে পড়বে। দাঁড়া, আজ তোকে আমি শেখাচ্ছি। অনাথ মেয়ের সাথে মিশলে তোর দশাও ওর মতোই হবে। তুই বুঝিস না কেন? দাঁড়া, আজ দেখাচ্ছি মজা। বাবা বাবা! আহ, থামো তো মিথিলা। ওরা তো বাচ্চা, ওদের আবার সৌভাগ্য দুর্ভাগ্য কি? আর অনাথ মানেই দুর্ভাগা, এমন ভাবা একদমই ঠিক নয়। একদমই না। তুমি চুপ করো। ওই মেয়ে তার বাপ মাকে খেয়ে বসে আছে, আর এখন এখন আমার ছেলেটাকেও খাবে। তোমার লাই পেয়েই তো ছেলেটা মাথায় উঠেছে। আজ আমি পেদিয়ে ওর বিষ ছাড়াবো। বাবা বাবা, আমায় বাঁচাও বাবা, বাঁচাও! আহ মিথিলা, কি শুরু করলে? এই ছেলে এত অবাধ্য। একদিন দেখো, ও আমাদের কারো পরোয়া করবে না। ঠিক আমাদের ছেড়ে চলে যাবে। দেখো তুমি। সবাই আমাকে ফেলে চলে গেলেও তুমি আমাকে কখনো ফেলে যাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি মিথিলা।
তাড়াতাড়ি গাছটা কেটে কাঠগুলো বুঝিয়ে দিয়ে আসতে হবে। আজ যদি কাজটা শেষ করতে না পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। অভির জন্য নতুন জামা কিনতে হবে, মিথিলার শাড়ি। কি গো সিধু ভাই, বিড়বিড়িয়ে কি বকছ? ওই আর কি, নিজের সাথে নিজেই বক বক করছি। যাকে শোনো, মোড়ল তোমাকে যেতে বলেছে। কি জানি তোমাকে কোনো গাছ কাটার বায়না দেবে কিনা। তাই নাকি? আচ্ছা আচ্ছা, যাবো সময় করে। সিধু ভাই সাবধান। আমার কোমর, ওহ ও আমার কোমর, ওহ ও। সিধু ভাই, সিধু ভাই, এ কি হলো ভাই? আমি 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 সাহায্য নিয়ে আসছি, আমি সাহায্য নিয়ে আসছি। মিথিলা, আমি তো অচল হয়ে গেলাম, সেই সাথে সংসারটাও অচল হয়ে গেল। এখন সংসার চলবে কি করে? ওসব নিয়ে ভেবো না তুমি, সৃষ্টিকর্তা আছেন তো, তিনি সব ঠিক করে দেবেন। ভেবো না বললে তো আর হয় না। সামনে বর্ষা আসছে, বৃষ্টিতে এমনিতেই লোকজন কাজকর্ম করতে পারে না। আমি তো ঘরে বসেই কিছু করার চেষ্টা করতে চাচ্ছিলাম। আমি যে কবে সুস্থ হব। আগে সুস্থ তো হও, তোমার এই শরীর নিয়ে তুমি কিভাবে কাজ করবে? পুরুষ মানুষ আমি, এভাবে অচল হয়ে গেলে চলবে? তোমার ব্যাপারী বাড়ির কাজটার তো খুব একটা চলছে না, তাই না? আমি কাজ শুরু না করলে তো বিপদ হয়ে যাবে। আমরা না হয় কষ্ট করলাম, ছেলেটার কি হবে? তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নাও, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। মিথিলা শোনো। বলো কি হয়েছে? তুমি খেয়েছো তো? আমি না, আমি এখনো খাইনি। এই তো এখনই খাবো। তোমার জন্য খাবার আছে তো? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। খাবার থাকবে না কেন? কি করে চলবে আমাদের, কি করে চলবে? অভি, হ্যাঁ রে, কাকিমা বাড়িতে নেই তো? না না, মা কাজে গেছে, ফিরতে দেরি হবে। এনেছিস? হ্যাঁ এই তো। বাহ, চারাটা দেখেই বোঝা যাচ্ছে গাছটা সেই সুন্দর হবে। তরমুজ আমার সবচেয়ে প্রিয় ফল। ঘরের চালে তরমুজের চাষ করতে পারলে কি দারুণ ব্যাপার হবে। ভাবতো ছুটকি, আমি তরমুজ পারবো আর খাবো। আরে আগে চারাটা তো লাগাই, তুই পরে তরমুজ পারিস। হ্যাঁ হ্যাঁ চল, বাবা দেখলে খুব খুশি হবে, দেখিস। বাহ, এবার তরমুজ খাওয়ার পালা। হতসারি, তুই আবার এসেছিস? বা, তুমি ছুটকির গায়ে ঝাঁটা মেরেছো কেন? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। ভাগ্যিস আজ কাজ থেকে আগে ফিরেছি, না হলে তোর কাণ্ড কীর্তি টের পেতাম। তুই আমার বাড়িতে ওকে কেন এনেছিস? অপয়া দুর্ভাগা মেয়ে। যা, দূর হয়ে যা, চলে যা বলছি। কাকিমা, কাকিমা রাগ করবেন না, আমি আমি আর কখনো আসবো না কাকিমা। চলে যা বলছি। বা, তুমি কাজটা একদম ভালো করনি। আচ্ছা, আমি ভালো কাজ করিনি, আর তুই কি করেছিস শুনি? তোকে 1000 বার বারণ করবার পরেও ওই অনাথ অপয়া মেয়েটার সাথে তুই খেলছিলি। তোর বাবা যে কোমর ভেঙে পড়ে আছে, সংসার অচল, আমি পরের বাড়িতে দাসীবাদীর কাজ করছি, তোর কি এগুলো চোখে পড়ছে না? এগুলোর সাথে ছুটকির কি সম্পর্ক? ছুটকি কি করেছে? ও আমার বন্ধু। বন্ধু? এই দুনিয়ায় তুই আর কোনো বন্ধু পেলি না? ওই অপয়া মেয়েটা যদি কখনো আমার বাড়ির ত্রিসীমানায় দেখেছি না,
তবে তোদের দুজনেরই আমি ঠ্যাং ভেঙে ফেলবো। তুমি মানুষকে এত ছোট করে দেখো মা, ছি! আমি আর এ বাড়িতেই থাকবো না, এ বাড়িতেই থাকবো না। হ্যাঁ যা না যা, কোন চলে যাবি যা। সবারই রাগ হয়, খারাপ লাগে। আর একমাত্র আমি তো লোহা দিয়ে তৈরি, আমারই তো কিছুই হয় না। মিথিলা, মিথিলা, ও মিথিলা, আমাকে কিছু খাবার দাও। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে মিথিলা। কি ব্যাপার মিথিলা? ও মিথিলা, কোথায়? অভি, তোর মা কোথায়? আমাকে আজকে কোনো খাবার দেয়নি। এতক্ষণ ধরে ডাকছি, তোর মা আসছে না কেন রে অভি? সে কি বাবা, তুমি এখনো খাওনি? মাকে তো আমিও খুঁজছি, মা তো বাড়িতে নেই, মনে হয় কাজে গেছে। আমাকে খাবার না দিয়ে চলে গেছে, আমাকে একবার তো বলেও গেল না। তুমি ভেবো না বাবা, মা নিশ্চয়ই ফিরে আসবে। আমি আগে তোমার খাবারের ব্যবস্থা করি। বাবা, ফলগুলো খাও, একদম তাজা তাজা ফলগুলো, একদম গাছ থেকে পেড়ে এনেছি। তোর মায়ের চিন্তায় কিছু খেতে ইচ্ছে করছে না রে। বার কথা ভেবো না, কাজ শেষ করে ঠিক ফিরে আসবে। তুমি ফল খাও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। বাবা, বাবা, মা চলে গেছে। কি বলছিস এসব? আমি আর এই দুঃখের সংসারে থাকতে পারছি না, তাই সুখের আশায় চলে যাচ্ছি। মিথিলা, মিথিলা, তুমি তুমি এমন করতে পারলে মিথিলা, এমন করতে পারলে? বাবা, আরে অভি, ছুটকি তোরা, আয় আয়, বস। কাকু, আপনি সারাদিন এমন মনমরা হয়ে থাকেন কেন? মারে, আবার তো সব শেষ রে মা, এখন শুধু শরীরটাই আছে, তাও পঙ্গু রে মা। পঙ্গু হলে কি জীবন শেষ হয়ে যায়? মোটেও না। আপনি নিজের খুশির জন্য কিছু করুন কাকু। খুশি? আমার আর খুশি? আমার এই বেঁচে থাকারই কোনো দাম নেই, সেখানে খুশি আসবে কি করে রে, আসবে কি করে? তুমি একদম ভুল কথা বলছো বাবা। তোমার যা আছে তুমি তাই দিয়েই খুশি থাকার চেষ্টা করো। আমরা তোমাকে এভাবে মনমরা হয়ে থাকতে দেব না। তুমি বসো, আমি আসছি। দেখো বাবা, তোমার জন্য আমরা কি বানিয়েছি। কি এটা? কাকু, আমরা তোমার জন্য একটা গাড়ি বানিয়েছি। দেখো, তুমি এটা নিজেই চালাতে পারবে। হ্যাঁ বাবা, তুমি হাত দিয়ে ঠেলে এটা চালাতে পারবে। এই তো বাবা, তুমি পেরেছো। এখন তুমি এতে করে ঘুরে বেড়াতে পারবে আর তরমুজ গাছের যত্ন নিতে পারবে। ওই দেখো কি সুন্দর তরমুজ গাছ বেড়ে উঠছে। তোরা তোরা যে আবার কি উপকার করলি, আমি তো ভেবেছিলাম পঙ্গু হয়ে গেছি। আমার জীবন শেষ এখন। কাকু, তোমাকে তো বলেছি পঙ্গু হলেই জীবন শেষ নয়। এখন এই তরমুজ গাছটার যত্ন নাও। খড়ের চালে যখন চমৎকার তরমুজ হবে, তখন তা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে।
হ্যাঁ বাবা, তোমাকে দূরে কোথাও যেতে হবে না, তুমি তোমার বাড়িতেই কাজ করতে পারবে বাবা। বা, কি সুন্দর তরমুজ হয়েছে। বাবা, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছো। হ্যাঁ, আমিও কত রাতারাতি সুস্থ হয়ে গেছি। মা ছুটকি, বাবা অভি, তোরা না থাকলে এই অসাধ্য সাধন হতো না। তোমার নিজেরও চেষ্টা ছিল বাবা, আমাদের কথা এবার হলো তো। হ্যাঁ, অজ্ঞ হয়ে গেলেই মানুষের জীবন শেষ হয়ে যায় না। কি সিধু ভাই? আরে রতন, মালতীদি, তোমরা এই বৃষ্টির মধ্যে তো তুমি আমাদের ভরসা। হ্যাঁ, বর্ষাকালে দোকানপাট তো সব বন্ধই থাকে, বাজার সদাই তো কিছুই করা যাচ্ছে না। তোমার তরমুজই আমাদের পুরো পরিবারের পেট ভরাতে পারে। হ্যাঁ, এই বর্ষায় বাজারে যাওয়া কষ্ট, তোমার চালের তরমুজই আমাদের ভরসা। দাও, আমাদের দুজনকে দুটো মিষ্টি দেখে তরমুজ পেরে দাও তো। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। সিধু ভাই, তোমার তরমুজের নাম ডাক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আমি তোমার সব তরমুজ কিনে নেব। বলো, তরমুজের দাম বলো। সব তরমুজ তো ভাই আমি বিক্রি করতে পারবো না, এখন বর্ষাকাল, গ্রামের লোকজন এমনিতেই বাজার সদাই করতে পারে না। আবার একটা দুটা তরমুজ তাদের পরিবারের খাবার হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে কয়টা পারো সে কটাই আমার কাছে বিক্রি করো, ভালো দাম দেব, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে। বাবু, আমায় কিছু ভিক্ষা দেন, আমি গরিব মানুষ, আমার স্ত্রী অনেক অসুস্থ বাবু, ওই যে ওইখানে বসে আছে বাবু। কি বলছো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার বউয়ের লাগে একটা শাড়ি দেবেন বাবু, ওর শাড়িটা ছিঁড়া গেছে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। সে কি, কোথায় গেল লোকটা? দেখি তো বাইরে পাই কিনা। তুমি এবারও টাকা পেয়ে আমার চিকিৎসা করাবে না, আমি জানি। চুপ করো, তোমার অসুখের কথা কইয়াই তো লোকের কাছ থেকে টাকা নিতে পারি। অসুখ সাইরা গেলে কি সেটা নিবার বাবু? চিকিৎসা না করালে আমি মরেই যাব। আমি আমি সিধুকে ছেড়ে তোমার কাছে কি চরম ভুল করেছি। তোমার স্বামীরে তো তুমি ফালাই আইছিলা, আমি কি তোমারে আসবার কইছিলাম? আরে মিথিলা, তুমি 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 সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। আমি তোমার কথা অনেক শুনেছি, তোমার সাথে দেখা করার সাহস পাচ্ছিলাম না। আমি ভুল করেছি, আর এখন এখন আমি ভুল বুঝতে পারছি। আমি শুনেছি তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে চাচ্ছ না। কেন? তুমি কি বুঝতে পারছো না তুমি অন্যায় করছো? আমি তোমাকে টাকা দেব, তুমি মিথিলার চিকিৎসা করাবে, ওর খেয়াল রাখবে। আর যদি চিকিৎসা না করাও, তোমাকে শায়েস্তা করার পদ্ধতি আমার জানা আছে। আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তুমি আমাকে ছেড়ে চলে না গেলে আমি জীবনের অর্থই বুঝতাম না। পঙ্গু হলেই যে জীবন শেষ হয়ে যায়, এটা তেমন কথা নয়। আমি ধীরে ধীরে সুস্থ হয়েছি,
খড়ের চালে তরমুজ চাষ করেও আমি আজ সফল। আমি জীবনের অর্থ বুঝতে শিখেছি মিথিলা। তোমার ওপর আমার কোনো রাগ নেই, কোনো রাগ নেই। তুমি ভালো থেকো এবং যে কোনো প্রয়োজনে আমাকে জানিও।